আমাদের সকাল শুরু হয় কিভাবে? আমরা বাংলাদেশি। যদি শহরের কথা চিন্তা করি, আমরা যখন সবাই ঘুম থেকে উঠি, কেউ হয়তো তার সন্তানের জন্য টিফিন তৈরি করতে ব্যস্ত, কেউ হয়তো তার স্বামীর জন্য নাস্তা তৈরি করতে ব্যস্ত, অথবা কোনো স্বামী বা কোনো পিতা তৈরি হচ্ছেন অফিসে যাওয়ার জন্য, অথবা যারা প্রত্যেক দিন কর্মজীবনের উদ্দেশ্যে ঘর থেকে বের হন, তারা তৈরি হচ্ছেন। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলছে, সব কিছুই চলছে স্বাভাবিকভাবে। ৮ মার্চ ২০১৪, আমরা যখন ঢাকাবাসী অথবা আমরা যখন বাংলাদেশিরা সকালে ঘুম থেকে উঠে নিজেদের মতো নিজেদের জীবনযাপন কিভাবে শুরু করতে হবে এবং কিভাবে বাস্তবায়ন করতে হবে সেই দিনের জন্য সেইভাবেই যখন আমরা আগাচ্ছি, তখন কিন্তু আমরা জানি না দুনিয়ার অপর প্রান্তে কি হচ্ছে। তখন কিন্তু আমরা জানি না, বা আমরা হয়তো কল্পনাও করতে পারবো না, যে সময়টা আমি আমার সন্তানের জন্য নাস্তা তৈরি করছি অথবা স্বামীর জন্য নাস্তা তৈরি করছি, যে সময়টা আমি তৈরি হচ্ছি বের হওয়ার জন্য কাজের উদ্দেশ্যে, তখন আসমানে সমুদ্রের উপরে একটা বিমান লক্ষ্যহীনভাবে ছুটে চলছে এবং ভেতরে থাকা প্রত্যেকটা ব্যক্তি, ফ্লাইট ক্রু থেকে শুরু করে প্যাসেঞ্জার, সবাই ওই প্লেনের মধ্যে মৃত। আল্লাহর জমিনের উপরে কয়েক ঘন্টা একটা প্লেন উড়ছিল এবং ভেতরে একজন মানুষও জীবিত ছিল না, এবং উড়তে 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 দুনিয়ার এমন এক প্রান্তে যে পৌঁছায় সে প্লেন, এবং সেইখানে যে বিধ্বস্ত হয়, যেখান থেকে কোনো মতেই উদ্ধার তো দূরের কথা, এর ধ্বংসাবশেষ পাওয়ার মতো অবস্থা ছিল না। আজকে কথা বলবো মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট 370 নিয়ে। আমরা ইন্টারনেটে কল্যাণে হোক বা এই ঘটনা প্রায় 10 বছর পার হয়ে যাওয়ার পরও, 10.5 বছর পার হয়ে যাওয়ার পরে আমরা অনেক কিছুই জানি। এখন নতুনত্ব কোনো কিছু নেই। যত সময় গিয়েছে, যত বেশি ইনফরমেশন বের হয়ে এসছে, তত বেশি পরিষ্কার হয়ে গিয়েছিল এই ঘটনাটা ঘটানোর মাস্টারমাইন্ডকে। একজন ব্যক্তি যে প্রায় 250 জন বা 240 বা 245, যে কোনো একটা ফিগার হতে পারে, এতজন ব্যক্তির মৃত্যু এত সূক্ষ্মভাবে ঘটিয়েছেন এবং নিজের মৃত্যুটাও ঘটালেন। তারপরও তিনি সেই ব্যবস্থায় রেখেছেন যাতে দুনিয়া তার কথা সারা জীবন যাতে না ভুলে কোনোদিন। মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট 370 8 মার্চ বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দেয় মালয়েশিয়া থেকে, এবং ভিয়েতনামের আকাশ সীমার প্রায় কাছাকাছি অঞ্চল থেকে এটা আবার ঘুরে এবং সুমাত্রা দ্বীপের পাশ দিয়ে ভারত মহাসাগরের দিকে এগোতে থাকে। আমরা কি জানি এ ব্যাপারে, ইন্টারনেট কি বলে, অথবা ইনভেস্টিগেশন রিপোর্টে কি কি বের হয়েছে, তা আমরা চাইলে এখন খুঁজে বের দেখতে পারি। কিন্তু অবাক করার বিষয় হলো, ক্যাপ্টেন কেন এত সুন্দরভাবে এরকম একটা প্ল্যান সাজিয়েছেন। আজকে আমরা কোনো ইনভেস্টিগেশন নিয়ে কথা বলবো না। আমি ক্যাপ্টেন এই মুহূর্তে, আমার তার মাইন্ডসেটটা চিন্তা করা দরকার যে ক্যাপ্টেন এই কাজটা কিভাবে করতে পারলেন। এবং তিনি কিন্তু এমন নন যে তার কোনো মেন্টাল ইস্যু ছিল আগে, হয়তো পরে দেখা যেতে পারে যে কথার খাতিরে হয়তো বেরো হতে পারে, যে একজন বলতেই পারে যে তার মেন্টাল ইস্যু ছিল, এটা সেটা অনেক কিছু থাকতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে, একটা মানুষ তার মেন্টাল ইস্যু থাকলেও যে সে এত সূক্ষ্মভাবে প্ল্যান করে সেই প্ল্যানটা
আঞ্জাম দিবে, মানে প্ল্যানটাকে সাকসেসফুলি সফল করতে পারবে, এটা তো সম্ভব না যদি সে মেন্টালি সিক হয়, যদি সে মানসিকভাবে অসুস্থ হয়। কথা বলছিলাম আহমেদ শাহ, ক্যাপ্টেন আহমেদ শাহ, জাহেরি আহমেদ শাহ তার নাম। তার বয়স ছিল 50 ঊর্ধ্ব এবং অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন পাইলট। প্রায় অনেক সময় ধরে কয়েক হাজার ঘন্টার ফ্লাইটে ওড়ার তার অভিজ্ঞতা আছে। এবং এই ব্যক্তি কখন যেন ধীরে 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 একজন দানবে পরিণত হয়েছেন তা হয়তো কেউ টের পায়নি। দানবরা এরকমই হয়, কিন্তু দানব আমি হতে পারি, দানব আপনি হতে পারেন। আপনার আমার ভেতরে দানবের অবস্থান আছে, কিন্তু সেই দানব বের হয়ে আসে না। সেই দানব যখন বের হয় তখন সেই দানব তার তাণ্ডব চালাতে সক্ষম হয়। জাহেরি আহমেদ শাহ, আজকে আমি জাহির ক্যাপ্টেন হিসেবে কথা বলবো। কি চলছিল আমার হিসেবে তখন, কেন সেই রাস্তায় গেল। আমি যতটুকু দেখলাম, যতটুকু বুঝলাম, আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে এটা বলতে পারবো না যে সে কোনো রকমের ইনফ্লুয়েন্সের মধ্যে ছিল। যেটা আমার হিসাব সেটা হচ্ছে কোনো না কোনো কিছুতে সে ট্রিগার হয়েছিল, কোনো না কোনো কারণে হয়তো তার মস্তিষ্কের ভেতরে এমন কোনো ভাবনার জন্ম নিয়েছিল যে ভাবনাটা তাকে হয়তো ধীরে 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 খেয়ে ফেলছিল ভেতর থেকে এবং তাকে প্রলুব্ধ করছিল এরকম কোনো কিছু স্টেপ নেওয়ার। আমরা সাধারণ মানুষ, কিন্তু আমাদের নাম কেউ মনে রাখবে না। মনে রাখবে আপনার নাম, মনে রাখবে না কেউ, আমার নামও কেউ মনে রাখবে না, আনলেস যদি আপনি এমন কোনো কিছু না করেন যাতে করে আপনার নাম সবাই মুখে রাখবে। ধরুন আমাদের দেশে এই অভ্যুত্থানের সময় আমরা কয়জন শহীদের নাম জানতাম? তখন আমাদের সামনে দুটো ফেস ছিল, কিন্তু বাস্তব অর্থে হাজারখানেক লোক কিন্তু মারা গিয়েছেন, কিন্তু আমরা ফেস চিনি দুটা। ঠিক তেমনি জাহেরি আহমেদ শাহ হয়তো ভেবেছিলেন তিনি যে স্টেপটা নিতে যাচ্ছেন, আজ হোক আর কাল হোক আর পরশু হোক, দুনিয়া তার ব্যাপারে, তার স্টেপের ব্যাপারে জানতে পারবে এবং দুনিয়া তার স্টেপের ব্যাপারে জানার পরে সে খুনি সেই হিসেবে কথা বলবে না, বরঞ্চ এই কথা বলবে যেটা আমি এখন বলতে চাচ্ছি, সেটা হচ্ছে লুক এট মি, আমি একটা মাস্টার মাইন্ড। আমি তোমাদের রাডার সিস্টেমকে ধোঁকা দিলাম, আমি তোমাদের ট্র্যাকিং সিস্টেমকে ধোঁকা দিলাম এবং তোমাদের প্লেনটাকে নিয়ে, সরি প্লেন না, এয়ারক্রাফট, প্লেন এবং এয়ারক্রাফটের মধ্যে বিশাল তফাৎ। তোমাদের এত বিশাল বড় একটা এয়ারক্রাফট নিয়ে আমি এমন জায়গায় নিয়ে ফেললাম যেখান থেকে এই এয়ারক্রাফটটা উদ্ধারও তুমি করতে পারবে না এবং পুরো দুনিয়া জানবে যে এইখানে উদ্ধার করার মতো কোনো কিছু থাকবেও না এবং কমিউনিকেশনের ব্যাপারে তুমি শুনবে ব্ল্যাক বক্স উদ্ধার করে সেই অপশনও আমি রাখবো না। আমি এমনভাবে এয়ারক্রাফটটাকে ধ্বংস করব বা এত দূরে নিয়ে যাব, এত আইসোলেটেড এরিয়ার মধ্যে নিয়ে যাব, শুধুমাত্র স্পেকুলেট করবে তোমরা ধারণা করবে ঘটনা কি ঘটেছে। কখনো হয়তো আমার উপরে দোষ দিবে, কখনো হয়তো হাইজ্যাকারদের উপরে দোষ দিবে, কখনো হয়তো উদ্ভট কোনো অ্যাক্সিডেন্টের দোষ দিবে। আমি কিন্তু এই মতো কথা বলছি জাহেরি আহমেদ শাহ। আমি এমনভাবে আমার প্ল্যান সাজাবো যে তোমরা কখনোই বুঝতে পারবে না যে আসল ঘটনা কি। ইন্টারনেটে অনেকগুলো কথা ঘোরাফেরা করে, কিন্তু এখন কথা হচ্ছে কি, ইন্টারনেটে যে কথাগুলো ঘোরাফেরা করে এটা হচ্ছে ট্র্যাকিং সিস্টেমটা ফলো করার পরে। কারণ প্লেনটা, মানে এয়ারক্রাফটটা, সরি প্লেন বলছি, এয়ারক্রাফটটা যেই সময়
ভারত মহাসাগরের দিকে যাচ্ছিল। ইনমারস্যাট নামে একটা স্যাটেলাইটের সাথে মানে কানেকশন ছিল জিপিএসের। সেখান থেকে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় একটা সিগন্যাল আদান প্রদান হতো। তো ওই সিগন্যালটা যখন আদান প্রদান হয় তখন এক্স্যাক্টলি এয়ারক্রাফটের লোকেশনটা তখন স্যাটেলাইটের ডেটার মধ্যে চলে যায়। যে স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন ছিল অস্ট্রেলিয়াতে। তো এখন লাস্ট যেই জায়গা থেকে এয়ারক্রাফটের মানে ডেটা ছিল, লাস্ট পিং যেটাকে বলে, লাস্ট কমিউনিকেশন পিং যেটা, সেটা হিসেব করার পরে সেটার বিমানের উচ্চতা থেকে শুরু করে সব কিছু হিসাব করার পরে আন্দাজ করা হলো যে ওইটার আশেপাশেই বিমানটা বিধ্বস্ত হয়, এয়ারক্রাফটটা বিধ্বস্ত হয়। এবং তখন ক্যালকুলেট করা হলো এয়ারক্রাফটে কী পরিমাণ ফুয়েল ছিল, এয়ারক্রাফট ওই ফুয়েলে অতদূর পর্যন্ত যেতে পারবে কি না। কারণ পিং যেটা ছিল ওই পিংয়ের কারণে একটা লোকেশন এস্টাবলিশ করা যাচ্ছিল প্রত্যেকবার। কারণ আওয়ারলি একটা সিগন্যাল যেত, যে সিগন্যালটা হচ্ছে স্যাটেলাইটের সাথে ডিরেক্টলি কমিউনিকেশন হতো এবং সেটা মানে অস্ট্রেলিয়ার গ্রাউন্ড স্টেশনে, স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশনে সেই ডেটাটা চলে আসতো। তো লাস্ট লোকেশন যেটা, আমার কাছে তো এই মতো হিসাব নেই, কিন্তু আন্দাজ করতে পারি 3-4-5 হাজার কিলোমিটার দূরে বাংলাদেশ থেকে, বাংলাদেশ বা ঢাকা থেকে, বা 2,500 বা 3,000ও হতে পারে কিলোমিটার দূরে এই বিমানটার লাস্ট লোকেশন ছিল। এবং এখন এই ধরনের যে ডেটাগুলো ছিল এই ডেটাগুলো থেকে বিশ্লেষণ করে একটা ধারণা বেস করে ইন্টারনেটে কিছু থিওরি প্রচলন করা, যেটা হচ্ছে যে জাহির আহমেদ শাহ প্ল্যান করেছে সে কিভাবে সবাইকে ডচ দিবে, ডচ করার পরে সে কিভাবে প্যাসেঞ্জারদের হ্যান্ডেল করবে, সে কীভাবে তার ফার্স্ট অফিসারকে হ্যান্ডেল করবে, সে কীভাবে তার ক্রুদেরকে হ্যান্ডেল করবে। ইন্টারনেটে যে থিওরিটা চলে বা শুরুর দিকেও যেরকম থিওরিটা ছিল, প্রথমে জাহির আহমেদ শাহ তার ফার্স্ট অফিসারকে, যেটা ধারণা করা হয় যে তার ফার্স্ট অফিসারকে সামহাউ সে ককপিট থেকে সরায় কোনো না কোনো কারণে, এবং এরপরে সে এমন কোনো কিছু করে, হয়তো ডিপ্রেশারাইজ করে বা এমন কোনো কিছু করে যার কারণে ইমিডিয়েটলি ওই সময় অক্সিজেনের দরকার পড়ে যায় প্রত্যেকের। ককপিটের ভিতরে যে ক্যাপ্টেন যিনি ওই সময় এয়ারক্রাফটটা চালাচ্ছেন তারও অক্সিজেনের প্রয়োজন পড়বে এবং পেছনেও ক্রুদেরও দরকার পড়বে এবং প্যাসেঞ্জারদের দরকার পড়বে। তো অবভিয়াসলি অক্সিজেন মাস্কগুলো নিচে নেমে আসবে, কিন্তু তাদের তো ওটা রিজার্ভ খুবই কম। যখন আকাশে থাকা অবস্থায় ডিকম্প্রেশনের ঘটনা ঘটতে পারে বা সাডেন প্রেশার চেঞ্জ হওয়ার ঘটনা ঘটতে পারে, তখন যে মানে ইমার্জেন্সি অক্সিজেনটা প্রত্যেকটা প্যাসেঞ্জারের জন্য নিচে নেমে আসে, এইটা শুধুমাত্র অল্প কিছু সময়ের জন্য। এবং রুলটা হচ্ছে কি, যখনই এরকম কোনো ডিকম্প্রেশনের ঘটনা ঘটবে অথবা প্রেশারের ঘটনাটা ঘটবে, প্লেন বা এয়ারক্রাফট সে যেই হোক তাকে নিচে নেমে আসতে হবে, ডিসেন্ড করতে হবে। কারণ যত উচ্চতা যাবেন আপনি তত বাতাস হালকা হতে থাকবে এবং অক্সিজেনের লেভেল এই জায়গা কম। সে যেটা ধারণা করা হয় ইন্টারনেট থিওরি, এটাই 1 নম্বর থিওরি এই মুহূর্তে, সে এইভাবে অক্সিজেনটাকে সে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। যখন আপনার অক্সিজেন কম থাকবে, আপনার ধীরে ধীরে যখন অক্সিজেনের ইনটেক কমে আসবে, আপনি সাফোকেট হবেন না, আপনি কিন্তু নিঃশ্বাস নিচ্ছেন। আপনাকে একটা প্রমাণ দিই, আপনি মুখে সার্জিক্যাল মাস্ক আপনি 10-12টা একসাথে লাগান, ইমিডিয়েটলি রেজাল্ট পাওয়ার জন্য বলছি, 10-12টা একসাথে লাগান, এবং আপনি ব্রিদ ইন এবং ব্রিদ আউট দুইটাই ওই মাস্কের থ্রুতেই করবেন, এবং আপনি হাঁটতে শুরু করেন। আপনি হাঁটার চেষ্টা করুন, অথবা আপনি দৌড়াবার চেষ্টা করুন, অথবা আপনি ভারী কোনো কিছু নিয়ে কিছু সময়ের জন্য হাঁটার চেষ্টা করুন।
কিছু সময় পরে দেখবেন যে আপনি নিঃশ্বাস নিতে পারছেন, বাট আপনার শরীরটা ছেড়ে দিচ্ছে। আপনার শরীর ভয়ঙ্কর রকমের টায়ার্ড হয়ে যাচ্ছে, আপনার শরীর কোনো রকম শক্তি পাচ্ছে না, কিন্তু আপনি নিঃশ্বাস নিতে পারছেন। কিন্তু আবার একটা অনুভূতিও লাগবে আপনার, সেটা হচ্ছে যে কেমন যেন আপনার বুকটা ভরছে না নিঃশ্বাসে, মানে তৃপ্তি পাচ্ছেন না নিঃশ্বাস নিয়ে, কোনো স্বাদ পাচ্ছেন না। এদিকে আপনার শরীর মস্তিষ্ক কাজ করতে করতে কাজ করা কমিয়ে দিতে শুরু করবে ধীরে 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 ধীরে। আপনার শরীর চলতে চাবে না, আপনার থিঙ্কিংয়ের লেভেল নিচের দিকে নামতে শুরু করবে, আপনার চোখটা কেমন যেন ঝাপসা হয়ে আসবে। আপনি শুধু একটা জিনিস খেয়াল করবেন যে র্যাপিড পাম্পিং হচ্ছে আপনার হার্টের, এবং আপনি প্রচণ্ড জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছেন এবং নিঃশ্বাস ছাড়ছেনও। আপনি কিন্তু সাফোকেট হবেন না, দম আটকে মরবেন না, আপনি অজ্ঞান হয়ে যাবেন প্রথমে, কারণ অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে আপনার। এক হিসেবে আপনি কোনো রকমের চিৎকার চেঁচামেচি না করেই অজ্ঞান হয়ে যাচ্ছেন, এবং অক্সিজেন ছাড়া আমরা বেশিক্ষণ টিকে থাকতে পারবো না, আমরা সবাই মারা যাব। তো ওই লোকেশনগুলো দেখে দেখে ইনমার্সেটের সাথে যে ডেটা আদান প্রদান হয় এয়ারক্রাফটের, ওই লোকেশনগুলো দেখে সমস্ত কিছু দেখার পরে ফ্লাইট পাথ থেকে শুরু করে রেইডারে সে কোন কোন দিক দিয়ে টার্ন করেছিল, সে ভিয়েতনামের এয়ার স্পেসটাকে জাস্ট একটু ডিচ করে দিয়ে সে আবার টার্ন ব্যাক করে মালয়েশিয়ার উপর দিয়ে ঘুরে সুমাত্রা দ্বীপ হয়ে কিন্তু সেও ইন্ডিয়ান ওশানের দিকে যায়। তো তাহলে আপনার যখন অক্সিজেনের সাপ্লাই কম, আপনার ক্রু থেকে শুরু করে সবাই মারা যাবে। এবং তখন আরও কিছু কিছু ইনফরমেশন ছিল যে ককপিটের নিচে যেই অক্সিজেনের স্টোরেজটা ছিল সেটা আবার অনেক বেশি সময় দিত। সেটা তো ককপিটের জন্য ছিল, পাইলটদের জন্য ছিল, প্যাসেঞ্জারদের জন্য তো আলাদা। এবং আমি তো বললামই, যখন আপনার মিড এয়ারে কোনো ইমার্জেন্সি দেখা যাবে, প্লেন নিচে নেমে আসবে, ডিসেন্ড করবে আগে, কারণ অত উপরে থাকা অবস্থায় দ্রুত নিচে নামতে পারবে না, এত সহজও কিন্তু না। একটা বিমান কিন্তু কয়েকশো কিলোমিটার ঘন্টা চলে, এত দ্রুত বেগে চলে। তার উপর হচ্ছে এই যে বিমানগুলো, এগুলো কিন্তু প্রচণ্ড রকমের ভারী। এক একটা বিমান 250 টন, 300 টন, 400 টনও হয় কোনো কোনো সময়, যদি আপনার সাথে আরও অনেক কিছু ক্যারি করে। তো সে সবার আগে ডিকম্প্রেশনের ব্যবস্থা করলো, অথবা প্রেশারটা কমালো যাতে অক্সিজেনের দরকার পড়ে, এবং অক্সিজেন মাস্কও নামলো, এবং সেটারও ইনটেক শেষ হয়ে গেল। ক্যাপ্টেন জাহারির ককপিটের পেছনে যতজন ছিল সবাই তখন মারা গেছে। ততক্ষণে কেউ চিৎকার চেঁচামেচি করে মারা যায়নি। এরপরে থিওরিটা হচ্ছে ক্যাপ্টেন জাহারি আহমদ শাহ এয়ারক্রাফটটাকে অটো পাইলট মোডে রেখে দেন, এবং তার সামনে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল, একেবারে অন্ধকার, তার নিচে সমুদ্র, সামনে খোলা আসমান। যখন অন্ধকারে আপনি সমুদ্র এবং আসমানকে যখন একবারে দেখবেন না, তখন এমন এক অদ্ভুত দৃশ্য আপনার কাছে মনে হবে যে হয়তো আপনি আসমানেই আছেন, আপনার নিচেও আসমান, উপরেও আসমান। না দেখলে কেউ বুঝতে পারবো না আমরা। তো এরপরেই সে তার এয়ারক্রাফটটাকে অটো পাইলটে রাখার পরে যে কোনো একটা সময় সে নিজেই নিজের মাস্ক বা কোনো কিছু সরিয়ে ফেলে, যাতে সেও ধীরে 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 সেন্সলেস হয়ে যাবে এবং অজ্ঞান হয়ে যাবে, এবং সেও মারা যাবে। মজার কথা হচ্ছে কি, জাহারি আহমেদ শাহ মারা গেলেও তাদের থিওরি অনুযায়ী ওই সময় যদি জাহারি আহমেদ শাহ মারাও যায়, প্লেনটা অটো পাইলটে চলছে, এয়ারক্রাফটটা অটো পাইলটে চলছে। বোয়িং 777, ছোটোখাটো কিন্তু না এয়ারক্রাফটগুলো, বড়, এবং 250-র মতো লোক ক্যারি করছিল ওই সময় ওই প্লেন, ওই এয়ারক্রাফটটা, ক্রু সহ, ক্যাপ্টেন ক্রু সহ 250 বা 240 এরকম একটা ফিগার। অনবোর্ডে যতজন ছিল ততজন প্রত্যেকেই মৃত তখন, এবং এই এয়ারক্রাফটটা তখন ঠিক নোজ পয়েন্টে উড়ে যাচ্ছে অটো পাইলটের থ্রুতে। ততক্ষণ পর্যন্ত উড়বে যতক্ষণ পর্যন্ত ফুয়েল শেষ না হবে, এবং ফুয়েল শেষ হবে অটোমেটিক এয়ারক্রাফটটা গ্লাইড করতে করতে যে কোনো একটা সময় যে বিধ্বস্ত হবে। এবং আপনাদেরকে বলি,
যত ভারী জিনিস যত উচ্চতা থেকে নিচে পড়বে তত বেশি বিধ্বংসী হবে সেই ঘটনাটা। এবং স্বাভাবিকভাবেই 250 টন 300 টন ওজনের এয়ারক্রাফট এটা যখন অত উঁচু থেকে 40,000 45,000 ফিট উপর থেকে খুব দ্রুত ভাড়ার কারণে তো সে আরো দ্রুত নামবে। গ্লাইডার করবে কি, যেহেতু আর ক্যাপ্টেন জীবিত নেই, গ্লাইড করার চান্সও নেই। যখন ফুয়েল শেষ হয়ে যাবে, ইঞ্জিন আর কাজ করবে না, তখন অটোমেটিকলি এটা যে কোনো একটা সময় যে কোনো একটা পজিশন থেকে স্টল করবে। স্টল মানে জাস্ট পড়ে যেতে থাকবে, গ্লাইড করবে না। গ্লাইড করলে তো ধীরে ধীরে নামবে, জাস্ট পতিত হচ্ছে এক হিসেবে যদি সোজা বাংলা বলি। এবং অত ভারী জিনিস যত গতিতে পতিত হবে, সেটা পানির উপরে হোক এবং মাটির উপরে হোক, তত বেশি বিধ্বংসী ঘটনা ঘটবে। কিন্তু এখানে একটা তফাৎ আছে। মাটির উপরে যদি কোনো কিছু এভাবে বিধ্বংসী ঘটনা ঘটায়, উপর থেকে এইভাবে যদি পড়ে, সেটার ইম্প্যাক্ট একরকম, পানির উপরে সেটার ইম্প্যাক্ট আরও অন্যরকম, এবং পানির উপরে ইম্প্যাক্ট আরও বেশি বিধ্বংসী। এর পেছনে কারণ হলো কি, আপনি যখন অত ভারী জিনিস অত উপর থেকে যখন মাটির উপরে আছড়ে পড়বে, তখন অবভিয়াসলি একটা ফায়ার হবে এবং বিশাল একটা বিস্ফোরণ ঘটবে। পানির উপরে সেই সুযোগটা নেই। বিস্ফোরণ তো ঘটতেও পারে, কিন্তু যদি বিস্ফোরণ ঘটতো, ওই বিস্ফোরণের শব্দটা সোনার ধরে ফেলত। বিস্ফোরণে কিন্তু একটা শব্দ হয়, এবং মহাসাগরে কিন্তু সোনার কিন্তু বসানো, বিভিন্ন জায়গাতে সোনার বসানো। এবং এমনকি কিছু 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 সোনার বই আছে যেগুলো হচ্ছে ওয়েদার প্রেডিক্ট করার জন্য ওইখানে সেন্সর থাকে। এই ধরনের সেন্সরগুলো কিন্তু ধরে ফেলতে পারতো যদি বড় ধরনের এক্সপ্লোশন হতো। শুধুমাত্র ওয়েদার সেন্সিং এর জন্য তো আর ওইখানে সেন্সর বসানো থাকে না, মাইক্রোফোনও তো থাকে ক্যাপচার করার জন্য শব্দ। এমনকি মেঘের ডাকও তো শোনার জন্য তারা মাইক্রোফোন ইউজ করে। অবভিয়াসলি যেটা আমি জানি না তার মানে এই না যে সেই জিনিস সেখানে থাকবে না, তা তো নয়। আমি সোনার বইয়ের ব্যাপারে বললাম আপনাদেরকে এখন। তো যখন অত উপর থেকে পানির উপরে অত ভারী একটা জিনিস এসে পড়বে, একে তো শ্যাটার হয়ে যাবে, গ্লাস ভাঙার মতো টুকরো টুকরো হয়ে যাবে। কিন্তু সেই সাথে আর একটা ঘটনা ঘটবে। আমার এই ইফেক্টটার নাম আমার এই মুহূর্তে মাথায় আসছে না, কিন্তু যখন কোনো কিছু উপর থেকে এসে পড়বে, আপনি খেয়াল করে দেখবেন যে তার পাথর উপর থেকে ফেলেন আপনি পানির উপরে, তো পাথরটা যখন পানির উপরে যে পড়ে, ওই সারফেসের চারপাশে একটা টেনশন ক্রিয়েট হয়, কারণ পানিটা তো একটা বাধা দিবেই তাকে প্রথমে, যার কারণে ওই পাথরের চারপাশে পানির একটা দেয়াল সৃষ্টি হয়। পাথরটা নিচে ডুবে যেতে থাকলেও ওই দেয়ালটা আমরা দেখতে পারি কয়েক মিলি সেকেন্ডের জন্য। পাথরকে তো পানিতে গায়েব হয়ে গেছে, কারণ নিচে পড়ে যাচ্ছে সে। অত ভারী জিনিস যখন এসে পড়বে এইভাবে, একে তো শ্যাটার হয়ে যাবে, শ্যাটার হওয়ার সাথে সাথে ওই যে উপর থেকে সে যে ভর নিয়ে এসে পানির উপরে চাপ দিয়েছিল, তো চারপাশে পানিকে সে ডিসপ্লেসমেন্ট করে দেয়। ওই পানিটাই মনে করুন যে আপনার জাস্ট পড়ার পর পরে যার গোল হয়ে ঘুরেই আবারও সেই ডিব্রির উপরেই পড়বে, সে প্লেনের উপরেই পড়বে, যে জায়গাটাতে পানিটা ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। সেই সাথে আবার যে ইফেক্টে সে ধাক্কা মেরেছে না, নিচের দিকেও কিন্তু একটা ডাউন ইফেক্ট ধরবে, যাতে আপনার ডিব্রিগুলোকে একবারে শো করে টান দিয়ে নিচের দিকে নিয়ে যাবে। বিশ্বাস যদি না হয় তাহলে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। তো যখন এইভাবে বিধ্বস্ত হবে, একে তো শ্যাটার হয়ে যাবে, কিচ্ছু বাকি থাকবে না, এবং ডেড বডির আশা ভুলে যান। এত আইসোলেটেড এরিয়া, ডেড বডি তো উদ্ধার করা সম্ভবই না। লবণ পানি, সমুদ্রের পানির মধ্যে ডেড বডি ফ্লোট করবে, খুব ভালো কথা, কিন্তু আমরা সমুদ্রের ব্যাপারে কি জানি? কিছু জানি না। আমরা জানি না যে সমুদ্রে কত ধরনের জীব জানোয়ার আছে। এমনকি যেই জায়গায়, যে আইসোলেটেড এরিয়ার মধ্যে যে এই বিমানটা বিধ্বস্ত হয়, এয়ারক্রাফটটা, ওইটা তো নর্মাল কোনো শিপিং লাইনও না, ওদিক দিয়ে তো জাহাজও চলাফেরা করে না। ওইখানে আপনি মাছ ধরতেও যাবেন না কখনো। ওইটা একটা রিমোট এরিয়া, কারো বাবা সাধ্য নেই ওই জায়গায় যাওয়ার। কারণ ওই জায়গায় যদি আপনি যান, আপনার তখন অস্ট্রেলিয়া থেকে আপনার দূরত্ব তো কয়েকশো কিলোমিটার দূরত্ব, পানির মধ্যেই কয়েকশো কিলোমিটার, এমন হতে পারে 800-900 কিলোমিটার অস্ট্রেলিয়া থেকে দূরত্ব আপনার।
আপনি মাছ ধরার জন্য তো আর 800-900 কিলোমিটার দূরে যাবেন না সমুদ্রে, এবং সমুদ্রের 20-22 কিলোমিটারই যথেষ্ট গভীর। উপকূল থেকে 20-22 কিলোমিটারই যথেষ্ট গভীর। আপনি 50-100 কিলোমিটার কোথায় যাবেন, তাই না? তাহলে দুনিয়াতে এমন এক আইসোলেটেড প্লেসে নিয়ে সেই এয়ারক্রাফটটা বিধ্বস্ত হলো, যে জায়গা থেকে কারো বাবা সাধ্য নেই যে কোনো কিছু উদ্ধার করবে, এবং কেউ সম্ভবও হয়নি কারো পক্ষে। কারণ বছরখানেক সময় লাগলো ধীরে 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 স্রোতের হিসেবে আরেক কন্টিনেন্ট আফ্রিকার দিকে যে এই প্লেনের ডেব্রিগুলো ভেসে উঠল। কিছু কিছু ডেব্রি তো পাওয়া গেল, মানুষের আশা বাদ দিয়ে দেন। যারা মৃত অবস্থাতেই আসমানে ছিল, যখন তারা নিচে পড়বে, অবভিয়াসলি শ্যাটারের থ্রু, মানে এত বড় ইম্প্যাক্টে তাদের হাত পা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে, এবং বাকি কথা মাছ প্রত্যেকে গিলে খেয়ে ফেলবে। সমুদ্রের ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। আমরা সমুদ্রের ব্যাপারে যদি জানতাম তাহলে আমরা হয়তো এত কিছু বলতাম না। সমুদ্রের মধ্যে এমন এমন মাছ আছে, এত গভীরে গভীরে কিছু কিছু মাছ আছে, যেমন প্রায় 35-36 ফিট লম্বা মাছ পাওয়া যায়। সামুদ্রিক জীব বলতে হয়, এখন পানিতে থাকা প্রত্যেককে আমরা মাছ বলি, কিন্তু ওরা তো সামুদ্রিক জীব। এবং যে অতল অন্ধকারের দিকে তাকিয়ে থাকেন না কিছুক্ষণ, মনে হবে যে কি এক ভয়ঙ্কর জিনিস দেখছেন আপনি। তো এটা হচ্ছে ইন্টারনেটের ধারণা। প্লেনটা এইভাবে যে পড়ে, স্টল হয় এবং এইভাবে যে পড়ে, এবং ওই ডেটার হিসেব যদি করতে যাই, ওই স্যাটেলাইটের সাথে যে ডেটা আদান প্রদান হচ্ছিল এয়ারক্রাফটে, তো আনুমানিক বাংলাদেশ সময় 10টা-11টার মধ্যে বা 11:30 এই সময়ের মধ্যেই, 10টার পরে, 10টা বাজেই না, 10টার পরে 11:30টার মধ্যেই যে কোনো একটা সময় এই বিমানটা ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়। ভাবতে পারবেন? আপনি আপনার সন্তানের জন্য নাস্তা তৈরি করছেন, বা আপনি তৈরি হচ্ছেন অফিসে যাওয়ার জন্য, কিন্তু দুনিয়ার এক প্রান্তে ওই সময় আসমানে একটা বিমান উঠছে, যে বিমানের মধ্যে কেউ জীবিত নেই। কল্পনা করা যায় কত শিহরণ দেয় এটা। আমি আমার লাস্ট কেস স্টাডিতে বলেছিলাম যে আমরা জন্ম আর মৃত্যুকে দেখতে 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 এটাকে একেবারে সাধারণ মনে করি এখন, কিন্তু এটা একটা বিশাল বড় সুপারন্যাচারাল ইভেন্ট। একটা মানুষের জন্ম হচ্ছে এবং একটা মানুষ বিদায় নিচ্ছে দুনিয়া থেকে। এটাকে আমরা খুবই সহজভাবে নিয়ে ফেলেছি এখন, কিন্তু এটা একটা সুপারন্যাচারাল ইভেন্ট। কারণ জন্ম হয় ফেরেশতা নিয়ে আসে রূপ, মৃত্যু হয় ফেরেশতা নিয়ে যায় রূপ। তার মানে ফেরেশতা তো আসে। তো এটা হচ্ছে ইন্টারনেটের বেসিক যেটা থিওরি, ইন্টারনেটে ঘোরাফেরা করে। আমি এই কেস স্টাডি করতে যেটা দেখলাম, এবং ক্যাপ্টেন জাহারির বাড়িতেও কিন্তু ফ্লাইট সিমুলেটর পাওয়া গিয়েছিল। যে ফ্লাইট সিমুলেটরে সে এর আগেও একটা ডেট ফিক্স করে রেখেছিল, যে ডেটটা সম্ভবত ফেব্রুয়ারি 21, 22, 23 তারিখের সময় ঠিক সিমিলার এরকম একটা ফ্লাইট পাচ্ছিল। তার এরকম একটা ফ্লাইট পাথের কথাটা কেন ছিল, মানে এরকম একটা ইঙ্গিত কেন ছিল যে সে এই দিকেই ফ্লাইটটা ঘোরাবে? কারণটা কি? ইন্টারনেটের কথা বাদ, এখন আমি জাহিরি হয়ে কথা বলি। আমি কেন, কোন ইচ্ছায় বা কী কারণে আমি ওই জায়গাতে, এত বেশি রিমোট এরিয়াতে বিমানটা নিয়ে যাব? আমার আক্রোশটা কোথায় ছিল, বা আমার এমন করার পেছনে কারণ কি থাকতে পারে? যদি আমি জাহিরি হই, আমার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি জাহিরি হয়ে কথা বলি, তাহলে আমি এটাই চাইব পুরো দুনিয়াকে দেখাতে যে তোমার নাকের নিচে আমি কি করলাম এটা দেখে নাও। আমার এই দুনিয়াতে থাকতে ভালো লাগে না, তোমাদের ভণ্ডামি আমার দেখতে ভালো লাগে না। দেখো, আমি এমন এক ঘটনা ঘটালাম যে ঘটনার সব কিছু তোমাদের জানতেও কয়েক বছর সময় লাগবে। এটা আমার ধারণা, কিন্তু আমার এই ধারণার আবার কারণ কি?
কিসের এমন এক কারণ যে কারণে আমি এত দূরে একটা বিমান নিয়ে বিধ্বস্ত করবো? কেন আমাকে ওইখানে নিতে হবে? কেন? এর পেছনে বড় কারণ কি থাকতে পারে? আমি জাহিরি, আমি এই কাজটা কেন করব? আমার ইচ্ছাটা কি? আমার অভাব নেই, আমার আমার কোনো পিছনে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো রকমের মেন্টাল সমস্যা নেই, মেন্টাল ইলনেস নেই, আমি তো ফিট, আমার পারিবারিক সমস্যাও নেই। তাহলে তাহলে ঘটনা কি? আমি এই কাজটা কেন করবো? আর কেন আমার সিমুলেটরের মধ্যে আমি আগে থেকে এরকম একটা ফ্লাইট পাথ ক্রিয়েট করে রাখবো? কেন কেন কেন? প্রশ্ন হচ্ছে স্বপ্ন। প্রশ্নটা এইখানেই, স্বপ্ন। এখন আমি আমার নিজের পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলি। আমি জাহিদ, আপনাদের জাহিদ, কিন্তু আমার নাম তো ওয়াহিদ। আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, আমাদেরকে দিয়ে কিছু জিনিস করানো হয়, কিছু জিনিস আমাদেরকে দিয়ে করানোর জন্য উস্কানো হয়। কোনো এক সময় হয়তো সে স্বপ্নে বা কোনো কিছু দ্বারা সে ইনস্ট্রাক্টেড হয়েছে যেরকম একটা ঘটনা ঘটাও, জাস্ট ডু ইট, তোমার ভালো লাগবে। কোনো এক শক্তি হিসেবের মধ্যে সে ছিল। আমি কোনো মতেই বলতে পারবো না যে এটা মানে শয়তানের কাজ বা কি নাকি, না 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 না, আমার কাছে সে প্রমাণ নেই। কিন্তু এইভাবে কেউ শুধু শুধু ইনফ্লুয়েন্স হবে না। আমার যদি মানুষের উপরে ক্ষোভ থাকে তাহলে মানুষের উপরে গিয়ে বিমানটা এয়ারক্রাফটটা নিয়ে ফেলবো। আমার যদি আমার দেশের মানুষের উপরে ক্ষোভ থাকে তাহলে আমি আমার দেশের রাজধানীর উপরে নিয়ে আমি এয়ারক্রাফটটা ফেলবো। আমার যদি আর্মির উপরে ক্ষোভ থাকে আমি আর্মির বেসে নিয়ে যে এয়ারক্রাফটটা ফেলবো। আমার যদি অন্য দেশের প্রতি ক্ষোভ থাকে তো অন্য দেশের গ্রাউন্ডে নিয়ে আমি এয়ারক্রাফটটা ফেলে দেব। আমি ওই জায়গায় যাবো কেন? তো রিমোট এরিয়াতে কেন নিয়ে যাব? এটাই এইখানে মেইন পয়েন্ট। একজন মানুষ কখনো ওইভাবে চিন্তা করবে না যে সে কি কোনো কিছু দ্বারা আগে থেকেই মানে কোনো কিছুর প্রভাবের মধ্যে ছিল কিনা, কোনো মেডিকেশনের প্রভাব সে ছিল কিনা। এখন মালয়েশিয়ানদের একটা মানে মালয়েশিয়ানদের মধ্যে একটা ব্যাপার আছে, যারা নেটিভ মালয়েশিয়ান। আপনাদেরকে আমি একটা কথা বলি, মালয়েশিয়াতে ব্ল্যাক ম্যাজিকের চর্চা অনেক। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই সমস্ত জায়গা ভয়ঙ্কর, যেটাকে বলে কুফরি কালাম। এবং সুমাত্রার কথা আমি আপনাদেরকে বলি, দুনিয়াতে অনেকগুলো গেটওয়ে আছে, তাদের ঢোকার এবং বের হওয়ার। সুমাত্রাতে কম করে হলো 7.5টার মতো গেটওয়ে আছে। 7.5টা বলার পেছনে কারণ আছে। 7.5 বলতে গেটওয়েগুলো এমনভাবে থাকে হয় উপরে না হলে নিচে। কিন্তু যখন কোনো গেটওয়ে উপরেও থাকবে মানে পানির অর্ধেক থাকবে পানির মধ্যে এবং অর্ধেক থাকবে উপরে, তখন সেটা অর্ধেক হয়ে যাবে। তো 7টার পরে আরও এমন একটা গেটওয়ে আছে যে গেটওয়েকে কখনো এক বলা যায় না, কারণ অর্ধেক পানি এবং অর্ধেক উপরে, অর্ধেক হাওয়া বাতাস। তো ওই গেটওয়েকে তখন 7.5 বলা হয়। এবং আমি কথাটা জানতে পেরেছিলাম আমি সাহেবের কাছ থেকে। তো এরকম গেটওয়ে প্রচুর আছে দুনিয়াতে, প্রচুর প্রচুর, কিন্তু ওইখানেই বেশি। এবং এই গেটওয়েগুলো দিয়ে ভালো জিনিস আসে না, ভালো জিনিস কখনই আসে না। এবং আপনি যদি মালয়েশিয়া যান অথবা ইন্দোনেশিয়া যান, যখন আপনি এই ধরনের ব্যাপারগুলোকে খোঁজার চেষ্টা করবেন আপনি ইজিলি দেখতে পাবেন। এবং আমাদের দেশে আপনি যদি পুলিশকে যদি বলেন থানায় যে ভাই উনি কালো জাদু করে কিচ্ছু বলেন, পুলিশ বলবে তো কি ঘটনা কি, মানে এইভাবে উড়িয়ে দেবে। কিন্তু আপনি ইন্দোনেশিয়া যাবেন অথবা মালয়েশিয়া যাবেন, এখানকার হিসাব নিকাশ আলাদা, ধরা বলে কিন্তু আপনি শেষ। আমার মনে হয় সে ব্ল্যাক ম্যাজিকের শিকার, আর নইলে সে কোনো শক্তি দ্বারা ইনফ্লুয়েন্স ছিল, সে কিন্তু পজেসড ছিল না। কারণ সে যদি পজেসড হতো, সে প্রথম ফ্লাইটটা, যেটা আমি আবারও বলি, পজেসড হলেই আপনি কখনো ভুল করবেন না। কেন বলছি, সে প্রথমে কিন্তু একটা ডেট ফিক্স করে রেখেছিল যে ওই দিন সে এয়ারক্রাফটটাকে সেম ফ্লাইট রুটে সে নিয়ে যাবে। সেটা 21, 22, 23 তারিখ হতে পারে। একজন মানুষের পক্ষে কিন্তু সম্ভব এইভাবে ডিসিশন চেঞ্জ করার। ওরা কখনো ডিসিশন চেঞ্জ করে না,
ওরা যদি দেখে প্রতিকূল অবস্থা, যেই ডিসিশন নিয়ে আসছে সেটা সে ঘটাবে, প্রতিকূল থাকুক আর অনুকূলে থাকুক। জাওয়াহিরি তার প্রথম প্ল্যানটা, প্রথম যেদিন সে ডেট ফিক্স করে 21, 22, 23 তারিখ ফেব্রুয়ারির, সেটা সে কিন্তু অ্যাবোর্ট করে। তাহলে এটা প্রমাণ হয় যে সে পজেস ছিল না, সে পজেসও ছিল না, কোনো শক্তি তার উপর অত বেশি বড় ইনফ্লুয়েন্স ঘটাতে পারেনি ওই সময় পর্যন্ত। কিন্তু যখন 21, 22, 23 তারিখের প্ল্যানটা ভেস্তে গেল, অবভিয়াসলি সেই শক্তি তখন তার শক্তিটাকে আরো বেশি পুশ করতে শুরু করে জাওয়াহিরির ভিতরে, যার কারণে জাওয়াহিরি এর পরে 8 তারিখে এই ঘটনাটা ঘটায়। কারণ ধরে নেই আপনি এনটিটি দ্বারা পজেসড এবং এনটিটি দ্বারা আপনি ঘটনা ঘটাবেন। এনটিটিটা কখনো এত সূক্ষ্মভাবে কাজ করবে না। আবারও বলি, এনটিটিটা কখনো এত সূক্ষ্মভাবে কাজ করবে না। তারা চাইবে কি আপনি সূক্ষ্মভাবে কাজ করবেন, এভাবেই করবেন, কিন্তু তারপরও তারা একটা প্রুফ রেখে যাবে, ছোট ছোট কিছু প্রুফ, যে আই ওয়াজ দেয়ার, এরকম। জাওয়াহিরির সাথে জাওয়াহিরির ককপিট থেকে যে ধরনের মেসেজগুলো গিয়েছিল টাওয়ারগুলোতে, এটিসিতে, এই ধরনের কথাবার্তাগুলো শুনলে ছোট্ট একটা ক্লু পাওয়া যায় যে সে হুট করেই, অনেক ক্ষেত্রে এটা ইন্টারনেটে বলে, আমি খুঁজে দেখেছি যে ইন্টারনেটে বলে অনেক সময় একই জিনিস 2 বা 3 বার পাইলটরা কনফার্ম করে। কথাবার্তা শেষ হওয়ার পরও সে জাস্ট আবারও সে একটা মেসেজ দেয় এবং সে বলে যে দিস ইজ ফ্লাইট MH370, এরকম একটা মেসেজ, এবং গুড নাইট। কথাটা কিন্তু সে একবার বলেছিল, কিন্তু আবারও সে পরে কিছুক্ষণ পরেই সে আবার এই কথাটা বলে যে এটা হচ্ছে মালয়েশিয়ান ফ্লাইট 370, এটিসিকে সে গুড নাইট জানাচ্ছে। গুড নাইট মানে কি, আপনি সবই বলবেন যেটা কোইন্সিডেন্স হতে পারে, তো ওই সময় এইটাই ইশারা, গুড নাইট। ওই গুড নাইটই শেষ। রাতটা আসলে এটিসিদের জন্য শুভ ছিল। কেন? কারণ রাত পর্যন্ত তারা কোনো খোঁজ খবর পাইবে না। মানে আপনাকে যদি আমি বলি যে শুভরাত্রি, আপনার রাতটা যদি অস্থির যায়, তার মানে কি আমার শুভরাত্রি আপনার জন্য বদ্ধ হয়ে গেল না? ফ্লাইট 370 ঘটনাটা এরকমই। ক্যাপ্টেন জাওয়াহিরি কোনো কিছু ইনফ্লুয়েন্সে এই ঘটনাটা ঘটিয়েছেন, কিন্তু কোনো কিছু ইনফ্লুয়েন্সের সাথে তার ব্যক্তিগত ইন্টেলিজেন্স যোগ ছিল, নইলে তিনি ঠিক ভিয়েতনামের এয়ার স্পেস থেকে কিভাবে সরে যেতে হবে, ঠিক কোন সময় সরে যেতে হবে সেটা তিনি জানতেন। এয়ার স্পেস থেকে তিনি সরে যান এবং তিনি রেডারগুলোকে ডিচ করেন। মানে রেডারগুলোকে ডিচ করা মানে রেডারে ধরা পড়তে চাননি। এমনকি কোনো এক সময়ে মালয়েশিয়ার রেডারে যখন তিনি ছিল, কোনো একটা সময়ে অন্যান্য বিমানের সাথে সে ব্লেন্ড ইন হয়েছিল, তাকে ট্র্যাক করতে পারেনি, যাতে প্রশ্ন না ওঠে যে মালয়েশিয়ান 370 তুমি এখানে কি করছো, তোমার তো এখন ভিয়েতনামের এয়ার স্পেস থাকার কথা। এবং সে নিজেদের দেশের দ্বীপের উপর দিয়েই, আমার যেটা মনে হয়, সে নিজের শহর বা যে শহরে তার পরিবার থাকে সেই শহরের উপর দিয়ে একবার গিয়েছিল, জাস্ট মনের সুখটা বা মনের শান্তিটা বা মনের একটা আকাঙ্ক্ষা মেটাবার জন্য, যে লাস্ট টাইম আমি তোমাদেরকে দেখে যাচ্ছি, কারণ আমি একটু পরে মরবো। এবং এখানে আরো একটা কথা হচ্ছে যে এত বড় ডেথ সে নিয়ে কেন মরবে, মানে এতগুলো মানুষকে সে মেরে নিজে মরবে কেন? এই স্যাক্রিফাইসের রিজনটা কি? মালয়েশিয়ানদের কিছু সমস্যা আছে জানেন, তারা মালয়েশিয়ানরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরকম কোনো কিছু না, কিন্তু প্রত্যেকটা দেশেরই কালচারাল থিঙ্কিং আলাদা হয়। এখন মালয়েশিয়ানদের কিছু কিছু ধর্মীয় বিশ্বাস আছে যে জিনিসগুলো আপনার সাথে আমাদের সাথে মিলবে না, এবং আমরা কোনো মতেই সেটা অ্যালাউ করবো না, আমরাই করবো না, নাই বললাম এখন বলেন। আমার যেটা মনে হয় সে কোনো কিছু ইনফ্লুয়েন্সার ছিল, যে ইনফ্লুয়েন্সটা তাকে দিয়ে ঘটনাটা ঘটায়। এবং জাওয়াহিরি
ওই ইনফ্লুয়েন্সের বেশেই এমন এক সূক্ষ্ম প্ল্যান বানায়, যে প্ল্যানটায় আজ 10 বছর পরেও আমার মতো এক সাধারণ মানুষের মুখেও তার নাম উচ্চারণ হচ্ছে, এবং এই মুহূর্তে আমরা যারা শুনবো তাদের প্রত্যেকের মাথার মধ্যে জাওয়াহিরির নামটা ঘোরাফেরা করছে। কিন্তু সে কিন্তু হিরো না, কমপ্লিট ভিলেন। কারণ ধরে নিলাম যে আপনাকে এন্টিটি বা শক্তি ইনফ্লুয়েন্স করছে, কিন্তু সেই ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে যে আপনি যে প্ল্যানটা সাজাচ্ছেন সেটা তো আপনি সাজাচ্ছেন, তাই না? এখন আমি আপনাকে ইনফ্লুয়েন্স করলাম যা চুরি কর, ডাকাতি কর, আমি আপনাকে ইনফ্লুয়েন্স করলাম, কিন্তু আপনি করবেন কিভাবে সেই প্ল্যান তো আপনি তখন বানাচ্ছেন। যে দ্যাট মিনস দ্য ইভল আপনার ভেতরেই ছিল, ইভল আপনার ভেতরেই ছিল, শয়তান আপনার ভেতরেই ছিল, সেটাকে জাস্ট অ্যাম্পলিফাই করার দরকার পড়েছে, আর কিচ্ছু না। এবং আপনি নিয়ে গেলেন সমুদ্রে। আপনার ইচ্ছে ছিল কি, এমন এক জায়গায় যে এটাকে আমি ফেলবো, দুনিয়া কোনো মানুষ জানে না যে আসলে প্লেন এই এয়ারক্রাফটের ভেতরে ঘটেছে কি। এটা কিন্তু সত্যি কথা, এটা কিন্তু অ্যাজাম্পশন বা একটা ধারণা। যে প্রথম থিওরির কথা যে বললাম না, যে ডিপ্রেশারাইজ হয় ক্যাবিন, অক্সিজেন স্বল্পতায় ক্রু সহ বাকি লোকদের মৃত্যু হয়, এবং এরপরে সে অটো পাইলটে নিয়ে এয়ারক্রাফটটাকে অটো পাইলটে রেখে এরপরে সে নিজেই আত্মহত্যা করে, ওই যে মুখ থেকে মাস্ক সরিয়ে নেয়। আমার এটা কেন জানি বিশ্বাস হয় না, মানে এটা ধরে নিলাম এটা থিওরি, এই থিওরি কিন্তু বাইরে। কিন্তু যখন প্রশ্ন আসবে নিজের মৃত্যুর ক্ষেত্রে, আমরা অত সাহসী নই। ককপিটে কি ঘটেছে আমরা কেউ জানি না। আবার এমনও হতে পারে যে জাওয়াহিরি প্ল্যান করেছে, কিন্তু ফার্স্ট অফিসার এই ঘটনা ঘটার, অথবা ক্রুদের মধ্যে থেকে কেউ এই ঘটনা ঘটিয়েছে, আমরা কেউ কিচ্ছুই জানি না। অ্যাজাম্পশন। রিজন, জাওয়াহিরির বাসায় ফ্লাইট সিমুলেটরটা থাকা, এবং এমনও তো হতে পারে যে জাওয়াহিরির বাসায় আমি যে ফ্লাইট সিমুলেটরটা আমি বসিয়েছি আরও মাসখানেক আগেই। ইম্পসিবল তো না। শুধুমাত্র জাওয়াহিরির নাম তার আমরা নিতে পারি না, ফার্স্ট অফিসারও তো নিতে পারি কাজ, এবং এই কেবিন ক্রু থেকে যে কোনো একজন করতে পারে, অথবা দুইজন ছিল যারা ফেক পাসপোর্ট থেকে ওই প্লেনে ছিল। হ্যাঁ, পরে তো স্ট্যাবলিশ হয়েছে যে তাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, মানে ভয়ঙ্কর কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু গ্যারান্টি কি? 9/11 যে হামলাটা হয় না মার্কিন যুক্তরাষ্ট্রে, ওই হামলাকারীদের কি ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু ছিল? থাকলেও ওরা বিমানে উঠলো কীভাবে? হ্যাঁ ঠিক আছে, তখন ওদের পলিসি আলাদা ছিল, কিন্তু এখনকার পলিসিগুলো তো আরও অনেক বেশি করা। ফেক পাসপোর্ট দিয়ে যখন দুজন ব্যক্তি উঠেছে, সেই দুজন ব্যক্তির ব্যাপারে তার দুনিয়া অত বেশি কেয়ার করল না। রিজন একটাই, জাওয়াহিরির বাসায় তার কম্পিউটারে ফ্লাইট সিমুলেটরটা ছিল, এবং ফ্লাইটের লোকেশনটা ছিল। এটাই ছিল মেইন পয়েন্ট। তা আমি ইন্টারনেটের থিওরির কথা আপনাদেরকে বললাম, আমি আমার কথাটাও বললাম, কিন্তু দেখেন, ভেবে দেখুন ওই দিন ওইখানে ঘটনা কি ঘটেছে ওই এয়ারক্রাফটে। মানে এতগুলো মানুষ নিয়ে এয়ারক্রাফটে, হ্যাঁ অবভিয়াসলি লোকগুলো মারা গিয়েছে, যে ধারণা করা যেতে পারে এতজন লোককে তো কেউ গুলি করে মারতে পারবে না, ডিপ্রেশারাইজ হয়েই তারা মারা যায় অক্সিজেন স্বল্পতায়। কিন্তু ঘটনাটা ঘটালো কে? জাওয়াহিরি নাকি অন্য কেউ? শুধুমাত্র ফ্লাইটের রুটটা থাকার কারণে কি জাওয়াহিরি কাজ করলো? কেমন জানি অড লাগে না? আমার অন্তর যেটা বলে এটা হচ্ছে জাস্ট একটা গেম, আর 8-10টা গেমের মতোই। দাবার খেলায় ওরা এমন সব চাল চালে, যে সমস্ত চালগুলো দেখার পরে আপনাকে আমাকে অনেক ভাবতে হয়, তখন। তো এই ছিল আজকের পর্ব। আশা করি ইন্টারনেটের থিওরিটা আপনারা বুঝতে পেরেছেন, এবং আমার যেই নিজস্ব পয়েন্ট অফ ভিউ হয়তো নাও মিলতে পারে কারোর সাথে নাও মিলতে পারে, খুবই স্বাভাবিক।
তারপরও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার পাশের লোকজনকে শোনাবেন, আপনার আত্মীয় স্বজনদেরকে শোনাবেন, আমাদের পাশেই থাকবেন সবসময়, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে। বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফেজ।